True knowledge is not attained by thinking. It is what you are, it is what you become. পন্ডিচেরি নামটির মধ্যে জড়িয়ে রয়েছে বাঙালির আবেগ। তিন দিকে তামিলনাড়ু আর পূবে বঙ্গোপসাগর দিয়ে বেষ্টিত ঋষি অরবিন্দের যোগ সাধনার জায়গা এই পন্ডিচেরি চিরকাল ভ্রমণ পিপাসু বাঙালির অন্যতম প্রিয় বেড়াবার জায়গা। সাবেক ফরাসি উপনিবেশ এই পন্ডিচেরি শহরের কসমোপলিটন অ্যাম্বিয়েন্স, ঋষি অরবিন্দ আশ্রম, হোয়াইট টাউন, প্রমানাডে সকাল সন্ধে হাঁটা, সুন্দর সুন্দর সব বিচ, বঙ্গোপসাগরে চমৎকার সূর্যোদয়, আর অবশ্যই খাদ্যপ্রেমী বাঙালির ফরাসি কন্টিনেন্টাল আর বেকারি আইটেমের আকর্ষণ এই সুন্দর পরিকল্পিত নগরীকে আমাদের কাছে করে তুলেছে এক্কেবারে অনবদ্য ট্যুর ডেস্টিনেশন। এই পন্ডিচেরির বাতাসে কিছু একটা আছে। এখানকার মানুষজন অনেক বেশি কাম অ্যান্ড কুল, তাই না পৃথ্বীজিৎ? একদমই ঠিক, সবাই সবার মতো করে সময় কাটাচ্ছেন আর কি। কেউ বই পড়ছেন, কেউ মোবাইল দেখছেন, কিন্তু ওই শিবাজি যেটা বলছিল, কোলাহল একদমই নেই। কিন্তু এখানে যারা স্কুটি চালায় বা বাইক চালায় তারা কেউ হেলমেট পরে না। রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুন্দর, কোথাও প্লাস্টিক বা ওই জাতীয় কিছু চোখে পড়ছে না, আবর্জনা। ডাস্টবিন রয়েছে প্রচুর, এই প্রমাণেডে তো আছেই, আর অন্যান্য জায়গাতেও রয়েছে। পন্ডিচেরি ভ্রমণের আরেক আকর্ষণ পন্ডিচেরির অনতিদূরে শ্রী অরবিন্দের স্বপ্নের গ্রাম, শ্রী মায়ের তত্ত্বাবধানে গড়ে ওঠা অরোভিল। আমরা দুই বন্ধু রামেশ্বরম দেখে নিয়ে মণ্ডপম থেকে রাতে ট্রেন ধরে ভিল্লুপুরমে নেমে পন্ডিচেরি পৌঁছেছিলাম 18 ফেব্রুয়ারি 2025, একেবারে সকালবেলায়। সুপ্রভাত, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের পন্ডিচেরি ভ্রমণের গল্পে। পন্ডিচেরি বেড়াবার জন্য হাতে 3 সময় থাকলে ভালো হয়, একটু রিল্যাক্স করে বেড়ানো যায়। আর হ্যাঁ, এত দারুণ দারুণ খাবার জায়গা এখানে, সেগুলো ট্রাই করার জন্য একটু বেশি দিন হাতে রাখুন। একদিন চলুন অরোভিল, আর দিন 2 হাতে রাখুন পন্ডিচেরি শহর আর তার আশপাশটা ঘুরে দেখবার জন্য। অরোভিল সহ পন্ডিচেরি শহরের বিভিন্ন জায়গা বেড়াবার জন্য অটো পাবেন, ভাড়া বেশ বেশি নেয়, তবে সবচেয়ে ভালো হয় যদি স্কুটি ভাড়া করে নেন। আধার কার্ড জমা রেখে সহজেই স্কুটি ভাড়া নিতে পারেন পন্ডিচেরিতে। আমরা স্কুটি ভাড়া নিলাম, এই নতুন গাড়ি। পুরনো গাড়ি নিলে 300 টাকায় পাওয়া যাচ্ছে পার ডে। সকাল 8টা থেকে রাত 8টা হচ্ছে সময়, একদিনের চার্জ। এবার আমরা 2 দিনের জন্য নিচ্ছি, আজকে এবং কালকে। 400-800 টাকা পড়ছে, 400 টাকা নতুন গাড়ির জন্য। পুরনো গাড়ি হলে 300 টাকা পার ডে পাওয়া যাচ্ছে। আর একটা কথা, এরা ½ লিটার তেল দিচ্ছে এখানে, বাকিটা আমাদের ভরে নিতে হবে। আর গাড়ি নেওয়ার আগে, সে যেখানেই নিন, আপনি স্কুটি নিন, চাहे কার ভাড়া করুন, যাই করুন না কেন, সেলফ ড্রাইভ গাড়ি নেওয়ার আগে অবশ্যই গাড়ির কন্ডিশন ফুল ভিডিও করে রাখবেন নিজের মোবাইলে, এটা কিন্তু মাস্ট। এখানে আবার 200 টাকা ডিপোজিটও রাখতে হলো। 2 দিনের জন্য 800 টাকা, কিন্তু নিল 1000 টাকা। গাড়ি ফেরত দেওয়ার সময় আবার 200 টাকা ফেরত দেবে। একটা হেলমেট গাড়ির ভেতরে আছে, আরও একটা হেলমেট দিয়ে দিল। হেলমেটের জন্য আলাদা করে কোনো চার্জ নেই। ব্যাপারটা এবার খুব ভালো হলো, বুঝলি? হ্যাঁ, একদম। হ্যাঁ, একদম। পন্ডিচেরিতে দিনটা শুরু হোক সকালবেলায় প্রমানাড থেকে সূর্যোদয় দেখে। এখন সময় সকাল 6:15। আমরা প্রমানাডে সানরাইজ দেখার জন্য। বঙ্গোপসাগর একেবারে পূর্ব দিকে থাকায় সূর্যদেব সাগরের ঠিক মাঝখান থেকে টুপ করে জেগে ওঠেন। সানরাইজ দেখার পর চলে আসুন এই লে ক্যাফেতে। এখানে ব্ল্যাক কফি আর টোস্ট খেয়ে নিন। সূর্যোদয় দেখে নিয়ে প্রমানাডের ওপরেই শতাধিক বর্ষ পুরনো লে ক্যাফেতে কফি খেয়ে 2 পাক খেয়ে নিন এই রাস্তায়। লে ক্যাফের এই বাড়িটি সেই 1793-এ ছিল এখানকার পোস্ট অফিস। তারও আগে ছিল পন্ডিচেরি কাস্টমস হাউস। এই বাড়িটি যেন অতীত আর বর্তমানের পন্ডিচেরির মধ্যে এক সেতু। এখানকার এই নামগুলোর মধ্যে লে আর দে, এই দুটো শব্দর খুব বেশি প্রয়োগ আছে। লে ক্যাফে, দে ভিলা। হ্যাঁ, দে ভিলা। সূর্যোদয় আর প্রাতঃভ্রমণ সাঙ্গ করে আমরা 2 বন্ধু হোটেলে ফিরে গিয়েছিলাম সেদিন। বিভিন্ন মানের আর দামের হোটেল পাবেন পন্ডিচেরিতে,
পোমানাডের ওপরেই যে হোটেলগুলি রয়েছে সেগুলো কিন্তু বেশ কস্টলি। তবে পোমানাডের ওপরেই শ্রী অরবিন্দ আশ্রমের সি সাইড গেস্ট হাউসটি কিন্তু চমৎকার জায়গা। প্রথম পছন্দ থাকবার জন্য এটাই হওয়া উচিত। অনলাইনে রিকোয়েস্ট পাঠাতে পারেন। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে শ্রী অরবিন্দ আশ্রমের বিভিন্ন গেস্ট হাউস বুক করার জন্য তথ্য দেওয়া রইল। আর হ্যাঁ, যদি শ্রী অরবিন্দ আশ্রমে যে কোনো গেস্ট হাউসে থাকেন তবে প্রতিদিন প্রতিজন 50 টাকায় ব্যুরো অফিস থেকে কুপন সংগ্রহ করে নিলে তাতে অরবিন্দ আশ্রমের ডাইনিং প্লেসে ব্রেকফাস্ট, লাঞ্চ আর ডিনার পেয়ে যাবেন। এটা হচ্ছে অরবিন্দ আশ্রমের কিচেন। এখানে ডে পাস নিয়ে ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনার তিনটি করা যায়। ভেতরে ফটোগ্রাফি নিষিদ্ধ, সেই জন্য ভেতরটা দেখাতে পাচ্ছি না। এই পাশেই ব্যুরো অফিস আছে অরবিন্দ আশ্রমের, সেখান থেকে ডে পাস নিতে হবে। এই হচ্ছে ব্যুরো সেন্ট্রাল অফিস। হোয়াইট টাউনে থাকতে চাইলে বেস্ট অপশন এয়ারবিএনবি। এয়ারবিএনবি অ্যাপ চেক করতে পারেন হোয়াইট টাউনের হোমস্টের জন্য। এছাড়া Booking.com-এও বেশ ভালো অপশন পাবেন। তবে পন্ডিচেরিতে থাকার সবচেয়ে ভালো অপশন, আবারও বলছি, শ্রী অরবিন্দ আশ্রমের গেস্ট হাউসগুলি। এখানকার পাবলিক টয়লেট, উচ্চারণটা পোমানাড। আচ্ছা, প্রমাণার। PROMENADE। আমেরিকানরা বলে প্রমেনাড, PRO, আচ্ছা, আর ফরাসিরা বলে পোমানাড। ফরাসি উপনিবেশ ছিল, সুতরাং উচ্চারণ ফরাসিদের মতো হওয়া উচিত। হ্যাঁ। যদিও আমরা উচ্চারণের ধার তেমন ধারি না। না, যাই হোক, আমরা ওই বাঙালিদের মতো উচ্চারণ করবো, এটাই স্বাভাবিক আর কি। কিন্তু পোমানাড কথাটার মানে জানিস? না, কি রে? মানে হচ্ছে ওয়াকিং স্ট্রিট, প্রেফারেবলি বাই দ্য সি শোর। আচ্ছা, হ্যাঁ। যেখানে যানবাহন চলাচল করে না, মানুষরা হাঁটতে পারে, এরকম একটা রাস্তা, প্যাভড ওয়ে বাহ, ওয়াকিং। বাহ বাহ, এই শব্দটা নতুন যুক্ত হলো আমার ডিকশনারিতে। হ্যাঁ, আমার শব্দ ভাণ্ডারে। শব্দ ভাণ্ডারে, রাইট। এখন সময় সকাল 9:15। আমাদের ব্রেকফাস্ট হয়নি। এখানেই পোমানাডের পাশে কোনো ক্যাফেতে আমরা ব্রেকফাস্ট করব। পোমানাডের শুরুতেই এই ওয়ার মেমোরিয়ালটা পড়বে। দেখুন এখানে লেখা রয়েছে, যেটা সূর্যটা উল্টো দিকে বলে দেখতে পাচ্ছেন না হয়তো, গভর্নমেন্ট অফ পুডুচেরি ওয়ার মেমোরিয়াল। এখন কড়া রোদ উঠে গেছে, কিন্তু আমাদের কোনো ঘাম হচ্ছে না বা অস্বস্তি হচ্ছে না, কারণ সমুদ্র থেকে যে হাওয়াটা আসছে ওটা কিন্তু ঠান্ডাই, ভালোই লাগছে আমাদের। আর এখানকার এই যে সমুদ্রে, আমি জানি না, এখানে লবণাক্ত ভাবটা কিন্তু অনেক কম। মানে গায়ে যে চটচটে একটা লবণাক্ত ভাব অন্য কোনো সি বিচে বা পুরী বা দীঘা গেলে যেটা ফিল করি, সেটা কিন্তু এখানে ফিল করছি না। এই যে এই পোমানাড, এটার দৈর্ঘ্য 1.2 কিলোমিটার। ওই যে লাইট হাউস, ওল্ড লাইট হাউস, তার পাশেই এটা হচ্ছে একটা ওপেন থিয়েটার, ওপেন স্টেজ। আর এর উল্টো দিকেই এই যে গান্ধীজির মূর্তি, আর তার পাশে বে অফ বেঙ্গল। গান্ধীজি মূর্তি থেকে এগিয়ে লে ক্যাফের আগেই ডান হাতে পড়বে ফরাসি ওয়ার মেমোরিয়াল। প্রথম বিশ্বযুদ্ধে শহীদ ফরাসি সৈনিকদের স্মৃতির উদ্দেশ্যে এই মেমোরিয়াল তৈরি করেছিলেন ফরাসি সরকার। এই পোমানাডে খুব সকালবেলা, ভোরবেলা আর বিকেলবেলা অসাধারণ লাগবে। আমরা বিকেলেও আসবো এখানে, গতকালও এসেছিলাম বিকেলবেলা। এখানে দেখা হয়েছিল মৈনাক আর রবিনার সঙ্গে। আমরা এই লে ক্যাফেতে গতকাল কফি খেয়েছিলাম, দেখে নিন। মৈনাক, রবিনা। মৈনাক আর রবিনার আজকে অ্যানিভার্সারি, আর আমাদের সঙ্গে দেখা হলো এই পোমানাডে। খুব ভালো কাটুক তোমাদের জীবন, তোমাদের 7ম অ্যানিভার্সারি। আর ওরা আমাদের ভিডিও দেখে, এখানে দেখা হলো। আর রবিনা বই লেখে, সেই বই পৃথ্বীকে দেবে এবং পৃথ্বী পড়ে জানাবে আপনাদের যে বইটা কেমন হয়েছে। ঠিক, একদম একদম জানাবো সে বিষয়ে। খুব খুব ভালো কাটুক তোমাদের জীবন। চলো খাওয়া যাক। ব্রাউনিটা দিয়ে শুরু করতে পারো। এখানে তো কেক পেলাম না, ব্রাউনি কেটেই আমরা সেলিব্রেট করি। হ্যাঁ, এই নাও তোমার জন্য ওই যে ছুরি নিয়ে এসেছি, প্লিজ গো অ্যাহেড। হ্যাঁ হ্যাঁ, কাটো কাটো। চলো, হাততালি তো আর কেউ দেওয়ার নেই, আমিই দিলাম। অনেক অনেক শুভকামনা, ভালোবাসা তোমাদের জন্য। এই যে এই বাড়িটা হচ্ছে শ্রী অরবিন্দ আশ্রম প্রেস। আর অরবিন্দ আশ্রম প্রেসের থেকে এগিয়েই ডান হাতে ডক্টর আম্বেদকর লাইব্রেরি আর স্ট্যাচু। ভেতরে কোনো এন্ট্রি ফি নেই। পন্ডিচেরিতে এলে ক্যাফের অভাব নেই, তবে এখানে তামিল খাবারের শখ নেই আর কি। আমাদের ইচ্ছে
ফরাসি খাবার না হলে কন্টিনেন্টাল কিছু খাওয়া। সামনে একটা ভালো ক্যাফে আছে, ওদিকে যাচ্ছি। এখানেই প্রমানাড শেষ। বাদিকে দেখুন কত সুন্দর পাবলিক টয়লেট, এখানে পাবলিক টয়লেটগুলো দারুণ সুন্দর। আর এই যে অরবিন্দ আশ্রমের পার্ক গেস্ট হাউস, এই বাড়িটি যেখানে প্রমানাড শেষ হচ্ছে সেখানেই। আর তার পাশেই পুলিশ বুথ। প্রমানাড শেষ করে একটুখানি এগিয়ে এসে আনতে, এখানেই ব্রেকফাস্ট করবো আমরা আজকে। সেদিন আমাদের জীবনের অন্যতম সেরা ব্রেকফাস্ট করেছিলাম আমরা। অর্ডার দিয়েছিলাম ব্রিটিশ ব্রেকফাস্ট, সাথে ব্যানানা প্যানকেক আর ফ্রেঞ্চ টোস্ট, মানে আমাদের ডিম পাউরুটি। তবে সেদিন ডিম পাউরুটির সংজ্ঞাটাই বদলে গিয়েছিল আমাদের কাছে। দেখুন কাণ্ড, আমরা ব্লগার বলেই বোধহয় কমপ্লিমেন্টারি হিসেবে সার্ভ করেছিল এই প্ল্যাটার। এগুলো খেলে আসল ব্রেকফাস্টের আর জায়গা থাকবে পেটে। প্রতিটা আইটেম ছিল অনবদ্য, চমৎকার। ব্রিটিশ ব্রেকফাস্টে ছিল হ্যাশ ব্রাউন, মাশরুম, ফ্রাইড এগ আর সসেজ। ফ্রেশ স্ট্রবেরি আর ক্রিম দেওয়া ফ্রেঞ্চ টোস্টের স্বাদ মনে থাকবে আজীবন। প্যানকেকও যথারীতি সেরার সেরা। ব্রেকফাস্টের খরচাটা একটু বেশি হলো, 2076 টাকা সব মিলিয়ে বিল হয়েছে দুজনের। কিন্তু অসাধারণ ব্রেকফাস্ট করলাম আমরা ক্যাফে আনতে, মনে থাকবে। এটা হচ্ছে শ্রী অরবিন্দ আশ্রমের নিউ গেস্ট হাউস। প্রমানাড যেখানে শেষ হয়েছে তার থেকে খানিকটা এগিয়েই আন্থের পরে ডান দিকে। নিউ গেস্ট হাউসকে বাদিকে রেখে আমরা এখন এগিয়ে যাচ্ছি এই রাস্তা দিয়ে। আমরা এখন হাঁটছি পন্ডিচেরির হোয়াইট টাউনের মধ্যে দিয়ে। হোয়াইট ফ্রেঞ্চদের বাসস্থান ছিল বলেই নাম হোয়াইট টাউন। হলুদ বাড়িগুলি পুরনো ফরাসিদের, আর অ্যাশ রঙের যত বাড়ি দেখতে পাবেন পন্ডিচেরিতে সব অরবিন্দ আশ্রমের। পন্ডিচেরির এই হোয়াইট টাউনের প্রায় প্রত্যেক বাড়ির বাইরে দেখতে পাবেন বোগেনভেলিয়া। এটা এখানকার একটা ট্র্যাডিশন। রাস্তার দুদিকে প্রচুর ক্যাফে, রেস্তোরাঁ। দারুণ কালারফুল, ফটোজেনিক এই হোয়াইট টাউনের রাস্তায় হাঁটতেই আপনার ভালো লাগবে, মন ভালো হয়ে যাবে। যারা ইনস্টাগ্রামে রিল বানাতে ভালোবাসেন তাদের জন্য তো একেবারে মোক্ষম জায়গা, কোনো সন্দেহ নেই। এবার 1738 সালে তৈরি আওয়ার লেডি অফ অ্যাঞ্জেলস ক্যাথলিক চার্চ দেখুন। পূর্বমুখী এই ক্যাথলিক চার্চটি প্রমানাডের পাশে হোয়াইট টাউনেই। দুই বন্ধু ঢুকে পড়লাম ভেতরে। এই রাস্তার নাম হচ্ছে রমারলা স্ট্রিট। বিদ্যুজিৎ মনে আছে স্কুলে সেই রমারলা বানান লিখে দেওয়া হতো আর আমাদের উচ্চারণ করতে বলা হতো। হ্যাঁ, সেই রমারলা স্ট্রিটে হাঁটছি আমরা। রমারলা, হ্যাঁ, শরৎ স্যার শিখিয়েছিল। হ্যাঁ, রমারলা স্ট্রিট দিয়ে যদি উত্তর দিকে হাঁটতে থাকেন তাহলে গিয়ে ধাক্কা খাবেন ভারতী পার্কে। আমরা সেদিকেই যাচ্ছি, সামনেই ভারতী পার্ক। এই যে প্রবেশদ্বার কি ওদিক দিয়ে? না, এদিক দিয়ে হবে। আয়। প্রচুর গাছপালায় ছাওয়া ভারতী পার্ক পন্ডিচেরির স্থানীয় বাসিন্দাদের সকাল সন্ধে স্বাস্থ্যচর্চার জায়গা। আর অবশ্যই কম বয়সী যুগলদের ভিড়ও বেশ চোখে পড়ে। পার্কের একদম কেন্দ্রে রয়েছে নেপোলিয়ন 3-এর সময়, মানে ওই 19 শতকের মাঝামাঝি সময়ে তৈরি এক অনন্য সুন্দর মনুমেন্ট, যার সামনে দাঁড়িয়ে তুলে নিতে পারেন পন্ডিচেরিতে আপনার আরেকটি সুন্দর ছবি। পার্কের ভেতরে বাচ্চাদের খেলবার জায়গাটিও বেশ সুন্দর, অনেকটা জায়গা জুড়ে। আপনার পরিবারের খুদে সদস্যদের বেশ লাগবে এখানে এলে। পন্ডিচেরি ভ্রমণে প্রমানাডের সাথে সাথে পায়ে হেঁটেই দেখে নিতে পারেন এই ভারতী পার্ক। হাঁটার পর খানিকটা জিরিয়ে নেবার জায়গা হিসেবেও বেশ উপযুক্ত এই পার্কটি।
ভারতী পার্কের উত্তর দিকে পন্ডিচেরি গভর্নর হাউস রাজনিবাস, এটা হচ্ছে অরবিন্দ আশ্রমের কিচেন। এখানে ডে পাস নিয়ে ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনার তিনটি করা যায়। ভেতরে ফটোগ্রাফি নিষিদ্ধ, সেই জন্য ভেতরটা দেখাতে পাচ্ছি না। এই পাশেই বুড়ো অফিস আছে অরবিন্দ আশ্রমের, সেখান থেকে ডে পাস নিতে হবে। এখন সময় 4:07। আমরা এখন যাচ্ছি শ্রী অরবিন্দ আশ্রমে। ওয়েল প্ল্যান্ড শহর এই পন্ডিচেরি। প্রায় সব রাস্তাই স্ট্রেট, আর প্রত্যেকটা রাস্তাই একে অন্যের সঙ্গে সমকোণে মিলিত হয়েছে। জর্জ বার্নার্ড শকে একবার একজন প্রশ্ন করেছিলেন, আচ্ছা আপনার কি মনে হয় এই মুহূর্তে, মানে বার্নার্ড শ যে সময় ছিলেন, এই মুহূর্তে এই পৃথিবীতে ইংরেজি জানেন এরকম মানুষ কজন রয়েছেন? বার্নার্ড শর উত্তরটা খুব ইন্টারেস্টিং ছিল। উনি বলেছিলেন, এক আমি জানি, আরেক জানে অরবিন্দ। শ্রী অরবিন্দ ঘোষই নয়, তারা তিন ভাই, আপনারা জানেন। বারিন ঘোষ অরবিন্দ ঘোষের ছোট ভাই, আরেকজন বিপ্লবী, সাংঘাতিক বিপ্লবী, যিনি আন্দামানের সেলুলার জেল ভেঙে পালিয়েছিলেন সাকসেসফুলি। হ্যাঁ, আর বড় ভাই মনমোহন ঘোষ ইংরেজি সাহিত্যে কবিতাও লিখেছেন। তিন ভাইয়েরই সাংঘাতিক ব্যুৎপত্তি ছিল ইংরেজিতে। প্রথম যখন অরবিন্দ এসেছিলেন আর কি আমাদের এই বাংলায়, তখন উনি অ্যাকচুয়ালি বাংলাটা ঠিকমতো জানতেন না। বারিন ঘোষ তো জানতেনই না। বারিন ঘোষের জন্ম হয়েছিল ইংল্যান্ডে। হ্যাঁ, ইংরেজি ভাষাজ্ঞান সম্পর্কে আরেকজন নন ইংরেজ, মানে আরেকজন বাঙালির কথা উল্লেখ না করলেই নয়। কার কথা উল্লেখ করতে চাইছিস? আমাদের সত্যজিৎ রায়টা কিন্তু দারুণ ইংরেজি জ্ঞান ছিল। নীরজ সি চৌধুরী। ওরে বাবা, হ্যাঁ হ্যাঁ, সেরা তো ছিলই। ওনাকে আমি মানে পড়ে যতটুকু জেনেছি, অনেকে বলতেন যে ব্রিটিশদের থেকেও বেশি নাকি ব্রিটিশ উনি, এবং সেটা কি প্রশংসা না নিন্দে সেটা আমি জানি না। অবশ্যই প্রশংসা। সাংঘাতিক জ্ঞানী মানুষ ছিলেন। ট্রু নলেজ ইজ নট অ্যাটেইনড বাই থিঙ্কিং, ইট ইজ হোয়াট ইউ আর, ইট ইজ হোয়াট ইউ বিকাম। এই অমোঘ বাণী যিনি আমাদের দিয়েছিলেন, সেই ঋষি অরবিন্দের আশ্রমের সামনে দাঁড়িয়ে আমরা পন্ডিচেরিতে। শ্রী অরবিন্দ ঘোষ সম্পর্কে কম বেশি আমরা সবাই জানি। 1872-এর 15ই অগস্ট উনি জন্মগ্রহণ করেছিলেন কলকাতায়। তারপর মাত্র 7 বছর বয়সে পরিবারের সঙ্গে বিলেত যাত্রা, পুরো দস্তুর সাহেবিয়ানায় বড় হয়ে ওঠা, বাবার ইচ্ছায় কিংস কলেজে আইসিএস এর প্রিপারেশন। আইসিএস এর লিখিত পরীক্ষায় 250 জনের মধ্যে 11তম স্থান। তারপর উদ্দেশ্য প্রণোদিতভাবে হর্স রাইডিংয়ের প্র্যাকটিক্যাল পরীক্ষায় দেরি করে আসা আর আইসিএস থেকে ডিসকোয়ালিফাই হওয়া। দেশমাতৃকার পরাধীনতার গ্লানি তখন যুবক অরবিন্দের রাতের ঘুম কেড়ে নিয়েছে। বড়দার প্রিন্সলি স্টেটের কাজ নিয়ে দেশে ফিরে আস্তে আস্তে বিপ্লবী কর্মকাণ্ডে জড়িয়ে পড়া। 1908 সালের আলিপুর বোমার মামলা সবাই আমরা জানি। তারপর সেই দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের বিখ্যাত ডিফেন্স। 1910 সালে শ্রী অরবিন্দ যখন মুক্তি পান, তারপর চলে আসেন সব কিছু ছেড়ে এই পন্ডিচেরিতে। 1926-এ গড়ে তোলেন এই আশ্রম, যার সামনে আমরা এখন দাঁড়িয়ে রয়েছি। কিন্তু যেটা আমরা অনেকেই জানি না তা হচ্ছে যে ওনার নাম দুবার নোবেল প্রাইজের জন্য মনোনীত হয়েছিল, বিবেচিত হয়েছিল। প্রথমবার 1943 সালে সাহিত্যের জন্য, আর দ্বিতীয়বার 1950 সালে নোবেল পিস প্রাইজের জন্য। আমার ধারণা খুব সম্ভবত উনি একমাত্র বাঙালি যার নাম দুবার নোবেল প্রাইজের জন্য বিবেচিত হয়েছিল, মনোনীত হয়েছিল। আর কোনো বাঙালি আছেন কি না আমার জানা নেই। আপনাদের যদি জানা থাকে প্লিজ কমেন্ট করে জানাবেন। ঋষি অরবিন্দ যে যোগ সাধনার পথ দেখিয়েছিলেন তাকে বলা হয় ইন্টিগ্রাল যোগা বা সুপ্রামেন্টাল যোগা। আর এই সম্পর্কে যাবতীয় ফিলসফি, তত্ত্ব সব কিছু উনি লিখে গিয়েছেন দ্য লাইফ ডিভাইন বইটিতে। কালকে আমরা অরোভিল যাব, সেখানে গিয়ে আপনাদের শ্রী মায়ের সম্পর্কে বলবো। শ্রী অরবিন্দ আশ্রমের ভেতরে ফটোগ্রাফি কঠোরভাবে নিষিদ্ধ। মোবাইল সুইচ অফ করে ভেতরে ঢুকতে হয়, ক্যামেরা বন্ধ করে ঢুকতে হয়, তাই ভেতরটা দেখাতে পাচ্ছি না। আমরা ভেতরে ঢুকেছিলাম, সমাধি দর্শন করেছি, তার পাশে একটা বুক স্টোর আছে, ফটো স্টোর আছে। ঠিক আছে, আশ্রমের গ্রাউন্ড ফ্লোরেই দর্শকদের ঢুকতে দেওয়া হয়, ভিজিটার্সদের যেতে দেওয়া হয়, ওপরে নয়। বুক স্টোর যেটা রয়েছে, প্রচুর বই রয়েছে শ্রী মায়ের এবং শ্রী অরবিন্দের। আপনারা চাইলে এখান থেকে বই কিনতে পারেন। এখান থেকে যদি কেনেন, এরা কিন্তু কুরিয়ার করে পাঠিয়ে দেবে ফ্রি অফ কস্ট, সেটারও ব্যবস্থা রয়েছে।
वाह लेके जाओ, ज़्यादा महंगा नहीं, कितने का है? 150 रुपये, 150 रुपया। और आपका वो कितने का है? 2500 रुपये। 2500। बजाइए इसको। আচ্ছা, থ্যাংক ইউ। আমাদের এর পরের গন্তব্য হচ্ছে সেরেনিটি বিচ। এখান থেকে 5 কিলোমিটার, সময় লাগবে জাস্ট 15 মিনিট। চল। পন্ডিচেরির উত্তরে সেরেনিটি বিচ পন্ডিচেরি ভ্রমণে আরেক আকর্ষণ। সেরেনিটি বিচ থেকে উত্তরে আরেকটু এগিয়ে পশ্চিমে 11 কিলোমিটার দূরেই অরোভিল। তাই উচিত হবে অরোভিল থেকে ফেরার পথে এই সেরেনিটি বিচটি দেখে নেওয়া। নাকি হেঁটে হেঁটে চলে যাবে? হ্যাঁ, হাঁটতেও পারি, চল। আমরা একটু এগিয়ে চলে এসেছি। এখান থেকে ওই 500 মিটার আগেই সেরেনিটি বিচের অ্যাকচুয়াল জায়গাটা। তো আমরা পুরো বিচটা ছাড়িয়ে চলে এসেছি। গুগল একটু ভুলভাল লোকেশন দেখিয়েছে, বিচটা শেষ হয়েছে এখানে। ওই সামনে অ্যাকচুয়াল জায়গাটা। তবে এখানেও অনেক লোক স্নান করছেন। বিচটা ভালোই, কিন্তু একটু নোংরা রয়েছে এ পাশটায়। যেরকম আমাদের দেশের বীজগুলো হয় আর কি। হ্যাঁ, আশ্চর্য আর কিছুই নেই এতে। গোল্ডেন বিচ। আমরা ড্রোন ওড়ানোর চেষ্টা করলাম এখানে, কিন্তু ড্রোন ওড়াতে পারলাম না। অথরাইজেশন জোন আনলকই হচ্ছে না, সফটওয়্যার ড্রোন স্টার্টই হচ্ছে না। এটা বেটার, হ্যাঁ এটা বেটার। মানে পাশেই মনে হয় কোনো সিকিউর জোন রয়েছে, খুব সম্ভবত এয়ারপোর্ট রয়েছে, সেজন্য ড্রোন ওড়ানোই যাচ্ছে না। আমরা না ওই বিচ ধরে আর হাঁটলাম না, কারণ জল বেড়ে যাচ্ছে। আমরা যদি এপাশে চলে আসতাম ফেরত যেতে অসুবিধে হতো। এখানে স্কুটি করেই রাস্তা দিয়ে আবার ঘুরে এখানে এলাম। এখানে প্রচুর বোগেনভেলিয়া গাছ, দেখুন কত ফুল ফুটে রয়েছে বোগেনভেলিয়ার। দারুণ বোগেনভেলিয়া, তাই না? দারুণ দারুণ। আর এই হচ্ছে সেরেনিটি। একটু নোংরা রয়েছে এখানে, একটু না প্রচুর নোংরা। এবার আমাদের গন্তব্য হচ্ছে বাসালিকা অফ স্যাক্রেড হার্ট চার্চ। পন্ডিচেরিতেই, এখান থেকে 6 কিলোমিটার। গুগল যা বলছে 15 মিনিটেই পৌঁছে যাব। এই যে রাস্তাটা যেটা দিয়ে আমরা গেলাম সেরেনিটি বিচ আর এখন ফিরছি, এর নাম হচ্ছে মহাত্মা গান্ধী রোড। এই হলো স্যাক্রেড হার্ট ব্যাসালিকা পন্ডিচেরি। আর এই স্যাক্রেড হার্ট ব্যাসালিকার উল্টো দিকেই হচ্ছে পন্ডিচেরি রেলওয়ে স্টেশন। এই যে স্যাক্রেড হার্ট ব্যাসালিকা চার্চ, এটা প্রতিষ্ঠা করা হয়েছিল 1908 সালে। ভারতী পার্কে এখন লাইট জ্বলে গিয়েছে। চার্চ দেখে নিয়ে সেদিন আমরা আবার চলে এসেছিলাম প্রমানাডে। সন্ধেবেলার প্রমানাডও আপনি দারুণ এনজয় করবেন। তখন গোধূলির আলোয় বঙ্গোপসাগর থেকে ধেয়ে আসা বাতাসে বসন্তের গন্ধ।
লে ক্যাফেতে বসে কফি আর আড্ডা চলল অনেকক্ষণ। তারপর চললাম হোয়াইট টাউনে ডিনার করতে। রাতের আলোয় হোয়াইট টাউন তখন অপরূপা। ক্যাফে আর রেস্তোরাঁগুলোতে সন্ধ্যে থেকে ভিড় থাকে অনেক রাত অবধি। এখানেই আজকে ডিনার করব আমরা। রেস্তোরাঁর অ্যাম্বিয়েন্সটা অসাধারণ। নাম হচ্ছে শেফ ফ্রান্সিস, একটু কস্টলি। আমরা দুটো ডিশ অর্ডার করলাম, দুটোই অথেন্টিক ফ্রেঞ্চ কুইজিন থেকে। একটা হচ্ছে ফিশ মিউনিয়ের আর একটা হচ্ছে পুলে সতে শ্যাম্পিনিয়ন। উচ্চারণটা ঠিক হলো না, পুলে সতে শ্যাম্পিনিয়ন। ফিশ মুনিয়র আসলে মাখনে প্যান ফ্রাই করা মাছ ভাজা। ফুলকপির মধ্যে একটা আলাদা ছ্যাঁক লাগা পোড়ার গন্ধ আছে, যেটা খুব সুন্দর লাগছে। কাঁটা নেই, একটা কাঁটাও মুখে পড়েনি। পুলে সতে শ্যাম্পিনিয়ন হলো সতে করা চিকেন আর মাশরুম, সঙ্গে ভেজিটেবল। ম্যাশড পটেটো আছে, আর এখানে দেখুন গাজর, আলু, বিনস, ব্রোকলি সব রয়েছে, আর এদিকে চিকেন। সতে করার সময় ওয়াইন ব্যবহার করা হয়। ফিশ মুনিয়রের দাম পড়েছিল 690 আর পুলে সতে শ্যাম্পিনিয়ন 590। দুটো পদই অসাধারণ ছিল, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। আমি আর পৃথ্বী দারুণ এনজয় করেছিলাম সেদিনের ডিনার পন্ডিচেরিতে। এই চিকেনটা কিন্তু ভারতীয় চিকেন। তো যতই আপনি সুন্দর ফরাসি রেসিপিতে ভারতীয় চিকেন ঢালুন, ব্যাপারটা তো ভারতীয় চিকেন, তাই না? চিকেনটা পরের দিন আফটারনুনে গিয়েছিলাম পন্ডিচেরির 6 কিলোমিটার দক্ষিণে মারিনা বিচে। চেন্নাইয়ের মতোই পন্ডিচেরিতেও রয়েছে মারিনা বিচ। পন্ডিচেরি ভ্রমণে সাইট সিইংয়ে অবশ্যই যেতে পারেন এই মারিনাতে। একটু এগিয়েই একটা ব্যাক ওয়াটার রয়েছে, আর একটা নদী রয়েছে, আরিয়া কুপ্পাম বোধহয়, খুব সম্ভবত। ওখানেই যাবো এবার। ওই ব্যাক ওয়াটারে ম্যানগ্রোভসও রয়েছে, ওখানে বোট রাইড হয়। ব্যাক ওয়াটারে যাচ্ছি, তার আগে মারিনা বিচ থেকে একটু এগিয়ে বাঁদিকে একটা রাস্তা ঢুকে এসেছে সমুদ্রের ভেতরে। সেটা এই জাস্ট 200-250 মিটার ঢুকে এসেছে, একদম শেষ প্রান্তে সেই রাস্তা। দারুণ লাগছে এখান থেকে, দেখুন। এখানে অনেক বোটিং হাউস, এখানে ম্যানগ্রোভের জঙ্গল রয়েছে। আসুন ব্যাক ওয়াটারটা দেখুন। এই ব্যাক ওয়াটারের ওপরেই বোট রাইডটা হয়। আপনি যদি গুগল ম্যাপে দেখেন তাহলে এই যে ব্যাক ওয়াটারটা, এটা পুরো সার্কুলার। ওপাশে একটা নদী আছে, স্থানীয় অপারেটরস রয়েছে, তাদের এখানে কিয়স্ক রয়েছে। আপনারা যে কোনো একজনের সঙ্গে যোগাযোগ করে চলে যেতে পারেন। সানসেট রাইড 5টা থেকে শুরু হয়, তার কস্ট হচ্ছে 500 টাকা পার হেড। আর সানসেটের আগে যে কোনো রাইড নিলে সেগুলো হচ্ছে 400 টাকা পার হেড। এই হচ্ছে কস্ট। এখানে 1 ঘন্টার বোট রাইড, 1.25 ঘন্টা ধরে নিই। তো আমরা যদি 5টার সানসেট রাইড করি পৃথ্বীজি, তাহলে আর ইডেন বিচ যাওয়া হবে না। যাওয়া হবে না। কোনটা করবি? তার থেকে আমার মনে হয় এটা তো দেখা হয়েই গেল। হ্যাঁ, ইডেন বিচ গিয়ে সূর্যাস্তটা দেখি। হ্যাঁ, ইডেন বিচটা যাওয়া যেতে পারে, ব্লু ফ্ল্যাগ বিচ। আর এই ব্যাক ওয়াটারটা খুব একটা ইমপ্রেসিভ লাগছে না, আমারও লাগছে একটু নোংরা। তবে এখানে আরিকা মেরু বলে একটা হিস্টোরিক্যাল প্লেস আছে, ওটাও এই
যারা বোট রাইড করবেন তারা কভার করবেন, মানে এরা করায়। সে আরিকামেদু 1st সেঞ্চুরি BC থেকে শুরু করে 2nd সেঞ্চুরি AD অবধি রোমান ট্রেডিং সেন্টার ছিল। এটা খুব সাম্প্রতিক অতীতে আবিষ্কার হয়েছে। হ্যাঁ, এবং তো ঠিক আছে, চলো তাহলে ইডেন বিচ আর প্যারাডাইস বিচ যাওয়ার চেষ্টা করি। আমরা ও দুটো বরং দেখে নিই, কারণ আজকে যদি আমরা বোট রাইড করি তাহলে আর ইডেন আর প্যারাডাইস যাওয়া হবে না, সেটা বাকি থেকে যাবে। কাল সকালবেলা আমরা বেরিয়ে যাব এখান থেকে, ইডেন প্যারাডাইস বাদ চলে যাবে। ইডেন বিচ এখান থেকে আরও দক্ষিণে, আরও 10 কিলোমিটার দক্ষিণে, গুগল যা বলছে সময় লাগবে এখান থেকে 25 মিনিট। পন্ডিচেরিতে স্কুটি নিয়ে এদিক ওদিক যেতে কোনো অসুবিধে নেই। চটজলদি ডেস্টিনেশনে পৌঁছে যাবার জন্য স্কুটির চুরি মেলা ভার। এই যে এই নদীটি হলো আরিয়ান কুপ্পাম নদী। এটি পার করে আর খানিকটা গেলেই ইডেন বিচ। পার্কিংয়ের জন্য নিল 20 টাকা। যেখানে পার্কিং করলাম এখান থেকে 100 মিটার হাঁটতে হবে। এই হলো ইডেন বিচ যাওয়ার রাস্তা। এই ইডেন বিচের দক্ষিণেই চুনাম্বার নদী এসে পড়েছে বঙ্গোপসাগরে। চুনাম্বারের সিমাউথ পেরিয়ে দক্ষিণে গেলেই পন্ডিচেরির আরেক সুন্দর বিচ প্যারাডাইস। এই ইডেন আর প্যারাডাইস জাস্ট পাশাপাশি দুটি বিচ, মাঝখানে চুনাম্বার নদী। প্যারাডাইস আর ইডেন বিচের মধ্যে মোটরবোট চলাচল করে টুরিস্টদের জন্য। ইডেন বিচ আমাদের দেশের 12টি ব্লু ফ্ল্যাগ বিচের মধ্যে অন্যতম। এনভায়রনমেন্টাল সাস্টেনেবিলিটি, পরিষ্কার পরিচ্ছন্নতা, ওয়াশরুম এবং আরও বেশ কিছু মাপকাঠির ওপর ভিত্তি করে ডেনমার্কের নন প্রফিট অর্গানাইজেশন ফাউন্ডেশন অফ এনভায়রনমেন্টাল এডুকেশন এই ব্লু ফ্ল্যাগ বিচ সার্টিফাই করে। তখনও আমরা জানি না যে আর খানিকক্ষণ পরেই বঙ্গোপসাগরে হারিয়ে যাবে আমাদের 3 বছরের সাথী DJI Air 2S ড্রোনটি। আমাদের ড্রোনের পাঠানো শেষ ফুটেজগুলি ইডেন, প্যারাডাইস বিচ, সূর্যাস্ত এই সব কিছু নিয়ে। দেখুন। ইডেন বিচ দুর্দান্ত লাগলো, কিন্তু সেই সাথে ইডেন বিচের স্মৃতি আমাদের কাছে অমলিন থাকবে। কারণ হচ্ছে আমরা জাস্ট ইডেন বিচের আমাদের ড্রোন হারালাম। এখানে ড্রোন ওড়ানোর জন্য 500 টাকা করে টিকিট রয়েছে। আমরা টিকিট কেটে ড্রোন ওড়াচ্ছিলাম। যখন ফিরে আসছিল ড্রোনটা সাগরের ওপর ছিল, সানসেট নিচ্ছিলাম। ফুটেজগুলো লাস্ট যেগুলো পেয়েছি আমার মোবাইলে, যদিও ওইগুলো HD কোয়ালিটি, ড্রোনের মেমোরি কার্ডটা পেলে আমরা 4Kটা পেতাম। হুট করে যখন ফিরে আসছিল তখন তট থেকে প্রায় 150 মিটার দূরে ছিল। হুট করে কানেকশান কেটে গেল এবং আর কোনো সারা শব্দ নেই। জেনারেলি এরকম হলে ড্রোন ফিরে আসে। যথেষ্ট ব্যাটারি ছিল, 30% মতো ব্যাটারি ছিল, 32%, তো ফেরার জন্য যথেষ্ট। এরকম হলে জেনারেলি যদি বেস এর সঙ্গে কানেকশান কেটে যায় ড্রোন অটোমেটিক্যালি ফেরত চলে আসে, কিন্তু কোনো সারা শব্দ নেই। আমার মনে হয় কোনো কারণে পুরো বন্ধ হয়ে গিয়েছে, বুঝলি তো, টেকনিক্যাল ফল্ট, এবং বন্ধ হয়ে সাগরে পড়ে গেছে। তো বঙ্গোপসাগরে বিলীন হয়ে গেল আমাদের 3 বছরের সাথী। 3 বছর আগে আমার ভাই আর সুদীপ্ত দুজনে মিলে আমাকে গিফট করেছিল এই ড্রোনটা। তারপরই ক্র্যাশ হয়েছিল একবার, তখন আমরা সারিয়েছিলাম ড্রোনটাকে। তারপর তো 3 বছর ধরে চুটিয়ে ইউজ করেছি বিভিন্ন জায়গায়, দেশে বিদেশে। প্রচুর দারুণ দারুণ ফুটেজ তুলেছি এই ড্রোনে। ড্রোনের মডেল ছিল Air 2S। কি আর করা যাবে, হ্যাপেন্স। খারাপ তো লাগছে সেটা, হ্যাঁ খারাপ লাগে, নো ডাউট খারাপ লাগে, বাট উই আর কুল, ইটস পার্ট অফ যেটা আমাদের হাতে নেই সেটা কিছু করার নেই। সম্পূর্ণ টেকনিক্যাল ফল্ট, একদম সম্পূর্ণই টেকনিক্যাল ফল্ট। এবং অনেকক্ষণ ওয়েট করলাম যদি ফিরে আসে না,
এলো না, মানে সাগরে পড়ে গেছে। লাস্ট যে ফুটেজটা আমি পেয়েছি সেটা কিন্তু স্টেবল, এরকম নয় যে পাখি এসে ধাক্কা মেরেছে, তাহলে আনস্টেবল ফুটেজ Check পেতাম, করতে তাই হবে, না? একদম লাস্ট ফুটেজটা যেটা, সেটা পরিষ্কার পাড়ের দিকে আসছে, জাস্ট 100-150 মিটার দূরে হবে, 100 থেকে 150 মিটারের মধ্যে। তখনই হাওয়া হয়ে গেল, বেশ এর সঙ্গে কানেকশন কেটে গেল, বলছে ড্রোন নট কানেক্টেড, আর পেলামই না। তাকিয়ে রইলাম সাগরের দিকে, কোনো আলো দেখতে পেলাম না, দেখতে চোখে দেখার ডিস্টেন্সেই ছিল। যাই হোক, দিস ইজ হোয়াট হ্যাপেন্ড ইন এডেন বিচ, আপনাদের জানালাম। একদম মন খারাপ করছে, বাট ইটস ওকে, তাই তো পৃথ্বীজিৎ? হ্যাঁ, কিছু করার নেই, মন খারাপ লাগবে এটাও সত্যি, আবার মন খারাপকে সরিয়ে রাখতে হবে, হ্যাঁ। সেটাও সত্যি। ঠিক। অ্যান্ড রেস্ট ইন পিস, বঙ্গোপসাগরে থাকুক। হ্যাঁ, একদিন আকাশে উড়ে বেরিয়েছে তো, হ্যাঁ। এবার বোধহয় সাগরের নিচে কি আছে সেটা দেখার ইচ্ছে হয়েছে, সেই জন্য হয়তো ডাইভ মেরেছে। হতে পারে। যা ঘটবার তা তো ঘটবেই। ড্রোন হারাবার বেদনা খানিকটা ভুলবার জন্যই দুই বন্ধু ব্যাক করে চলে গিয়েছিলাম ফ্রেঞ্চ কলোনি হোয়াইট টাউনের বৌস সুক্রেতে। এখানকার বেকারি আইটেম সারা পন্ডিচেরিতে সেরা। ব্লুবেরি চিজকেক আর ফরাসি স্যান্ডউইচ খেয়ে খানিকটা বেদনার উপশম ঘটেছিল। ফাটাফাটি খেতে, ভেতরে স্পিনাচ দিয়েছে আর ভরপুর চিকেন। আমরা এখন হাঁটছি মহাত্মা গান্ধী রোড দিয়ে, জমজমাট লোকাল বাজার এখানে, আর যাচ্ছি সাইরাম ক্যাফেতে। এইখানে এলেন মানে পন্ডিচেরিতে এলেন আর সাইরাম ক্যাফের কফি খেলেন না, তাহলে কিন্তু আপনার পন্ডিচেরি ভ্রমণ অসম্পূর্ণ। যদিও এখানে সব কফির দোকানেই কফি সাংঘাতিক ভালো, তবুও এই সাইরাম ক্যাফের কফি একটা আলাদাই ব্যাপার রয়েছে। এই মহাত্মা গান্ধী রোড একটা জমজমাটি ব্যাপার। লোকাল পন্ডিচেরিকে ফিল করতে গেলে আপনাকে আসতে হবে এখানে মহাত্মা গান্ধী রোডে। এই হলো সাইরাম ক্যাফে। চলো পৃথ্বীজিৎ, চলো কফি পান করে দেখা যাক কেমন লাগে। কফি বানানোর স্টাইলটাই আলাদা। কফির দাম এখানে 25 টাকা করে। দারুণ খেতে, তবে যেটা শিবাজি বললো এখানে সব ফিল্টার কফি দারুণ খেতে, এটাও খুব ভালো। এখানে দুধের পরিমাণ প্রচুর, দেখো। বাবা, হ্যাঁ হ্যাঁ, প্রচুর দুধ তো। হ্যাঁ মানে একটু একটু যেই খালি হয়ে যাবে একটু দুধ ধরে নিতে হবে আবার, বুঝলে? কেমন লাগলো আমাদের পন্ডিচেরি ভ্রমণের গল্প প্লিজ কমেন্ট করে জানাবেন। এই পরের পর্বে আপনাদের ঘুরিয়ে দেখাবো অরোভিল। সঙ্গে থাকুন। আর যেটা আমি সবসময় বলি, সবাই ভালো থাকবেন, ভীষণ আনন্দে থাকবেন, আর সঙ্গে অবশ্যই রাখবেন আমাদের চ্যানেল এক্সপ্লোরার শিবাজি। নতুন নতুন জায়গায় নতুন নতুন ভ্রমণের গল্প নিয়ে আমরা ফিরে আসবো আপনাদের কাছে। শুভরাত্রি, ভালো রাত্রি।